নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো শাক ডাঁটার রেসিপি। গরম গরম ভাতের সাথে যদি এরকম কুমড়ো শাকের রেসিপি একটা থাকে তাহলে কিন্তু আর অন্য কিছুই প্রয়োজন হবে না। তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমি এখানে কিছুটা কুমড়ো শাক আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর রান্নার সুবিধার জন্য আমি কুমড়ো শাকের পাতাগুলোকে আলাদা কেটে ধুয়ে নিয়েছিলাম, আর কুমড়ো শাকের ডাঁটাগুলো আলাদা কেটে ধুয়ে নিয়েছিলাম। এবারে তাহলে রান্নার দিকে যাওয়া যাক। আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু বাদাম। এবার আমি সব কিছু হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিলাম। খুব বেশি ভাজবে না, তাহলে মশলাগুলো পুড়ে গেলে তেতো হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মতো আমি মশলাগুলো ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ পরিমাণ সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে আমি প্রথমে গরম করে নেব। এবার আমি প্রথমে ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। অবশ্যই এই শাক রান্না করলে ফোড়নে পাঁচফোড়নটা ব্যবহার করবে। আর সাথে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দেব একটা তেজপাতা কুচি। যে কোনো শাক রান্নাতে পাঁচফোড়নটা ব্যবহার করলে ফোড়ন হিসাবে, তাহলে শাক রান্নার স্বাদ ও গন্ধ দুটোই বেশ ভালো হয়। আমি এবার ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, একটা আগে থেকে আমি মাঝারি সাইজের আলু একটু বড় বড় করে ডুমো করে কেটে রেখেছিলাম। সমস্ত আলুগুলো আমি ফোড়নের সাথেই দিয়ে দিলাম। প্রথমে আমি ফোড়নের সাথে আলুগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। আলুগুলোকে আমি এইভাবে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা হতে দেবো। আলুর গায়ে দেখো বেশ একটা সুন্দর লালচে কালার চলে এসেছে। আরও একটু আমি লালচে করে ভেজে নেব। নাড়াচাড়া করে বেশ সুন্দর করে আমি দেখো লালচে করে এখানে ভেজে নিলাম। এবার আমি আগে থেকে দুটো ছোট সাইজের বেগুন কেটে রেখেছিলাম। সমস্ত বেগুনগুলো আমি আলুর সাথেই এখানে দিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলোকে নাড়াচাড়া করে একটু লালচে করে নরম করে ভেজে নেব। আর বেগুন তো খুব বেশি ভাজতে সময় লাগে না, তাই বেগুন আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে এখানে একটু ভাজতে দিলাম। বেগুনগুলো দেখো আগের থেকে বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এই রান্নাতে অল্প একটু বেগুন দিলে স্বাদটাও বেশ রান্নার ভালো হয়, আর রান্নাটাও বেশ মাখা মাখা হয়। এবার আমি এখানে কেটে রাখা সমস্ত ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর ডাঁটাগুলো এই সময় দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ডাঁটা এইভাবে একটু আলুর সাথে বেগুনের সাথে নাড়াচাড়া করে ভেজে নিলে তাহলে ডাঁটাগুলো খুব বেশি সময় নিয়ে সিদ্ধ হতে লাগবে না। 3 থেকে 4 মিনিটের মতো আমি ডাঁটাগুলো সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু শাক রান্না তাই কিন্তু খুব বেশি ঝাল দেবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আগে থেকে অল্প একটু আমি মটর ডাল দানা দানা রেখে এভাবে সিদ্ধ করে রেখেছিলাম। যেহেতু নিরামিষ তরকারি তাই অল্প একটু ডাল দিয়ে রান্নাটা করলে তাহলে খেতে ভালো লাগবে। সব কিছুর সাথে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতন সব কিছু একসাথে আমি এখানে কষিয়ে নিলাম। এবারে আমি কুমড়ো শাকের পাতাগুলোকে দিয়ে দেব। কুমড়ো শাকের পাতা আগে থেকে দিলে তাহলে আটা আলু সব কিছু সিদ্ধ হওয়ার আগেই পাতাগুলো সিদ্ধ হয়ে একেবারে রান্নার সাথে মিশে যেত। এবারে আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি কুমড়ো শাকগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে এইভাবে আস্তে আস্তে আমি উপর নিচ করে এইভাবে সব কিছুর সাথে মেশাতে থাকবো। তোমরা হয়তো কুমড়ো শাক অনেক রকম পদ্ধতিতে রান্না করে খেয়েছো, তবে আমি যে পদ্ধতিতে রান্নাটা করছি এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবার কুমড়ো শাকগুলোকে আরও একটু নরম হওয়ার জন্য আমি এখানে মিনিট 5 মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নিলাম। আর দেখো আগে থেকে কুমড়ো পাতাগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। কুমড়ো শাক যেহেতু একটু খসখসে শাক, তাই এইভাবে কিন্তু একটু ঢাকা দিয়ে নরম করে নিতে হবে, তাহলে রান্নার পরে খেতেও ভালো লাগবে। আর পাতাগুলো খুব সহজেই কিন্তু এইভাবে নরম হয়ে যায়। পাতাগুলো নরম হয়ে যাওয়ার পরে আমি এইভাবে সব কিছুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর পাতাগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। এবারে আমি এখানে সব কিছু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার আমি জলের সাথে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কুমড়ো শাকের ডাঁটা আলু আর কুমড়ো শাক খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। আর সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম।
আর এই ভাগে ভাজা মশলাটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি বেটে নেব। শিলপাটাতে আমি বেটে নেব, তোমরা যদি চাও মিক্সিতেও বেটে নিতে পারো। এবার আমি এখানে অল্প একটু জলে ছিটে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে মিহি করে আমি বেটে নেব। আর তোমরা হয়তো ভাবছো এই মশলাটা তো গুঁড়ো করেও রান্নাতে দেওয়া যেত, তাহলেও খেতে ভালো লাগতো। তবে এইভাবে মশলাটাকে একটু বেটে নিয়ে রান্নাতে দিলে তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি সুন্দর হয়। তাই আমি এখানে বেটে নিয়ে মশলাটাকে আমি রান্নার মধ্যে দেব। সমস্ত মশলাগুলো আমি একসাথে খুব ভালোভাবে বেটে নিলাম। আর অল্প একটু জল দিয়ে শিলটা ধুয়ে আমি মশলার সাথে শিল ধোয়া জলটা নিয়ে নিলাম। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। কড়াইয়ের ঢাকাটা খুলে আমি আবারও একটু সব কিছু নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে হয় অসাধারণ। এবার আমি দেখে নেব ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর যেহেতু বেশ একটু গরম, তাই খুব বেশি আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না। ডাঁটা কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি আগে থেকে দেখে নিয়েছিলাম আলুগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু শাক রান্না, তাই অল্প একটু চিনি না দিলে তাহলে খেতে ভালো লাগবে না। আর এই চিনিটা কিন্তু এই রান্নাতে অবশ্যই ব্যবহার করবে। চিনিটা আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে আমি এখানে রান্নাটা আরও একটু করে নেব। এবার আমি এখানে যে বাটা মশলাটাকে রেডি করলাম, সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি বাটা মশলাটাকে এইভাবে সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে রান্নাটাকে আমি করতে থাকবো। আর এই পদ্ধতিতে কুমড়ো শাকের তরকারি একবার তোমরা রান্না করে খেয়ে দেখো, আমি কথা দিলাম তোমাদের ভালো লাগবেই। আর যে কুমড়ো শাক একেবারেই খেতে পছন্দ করে না, তাকেও কিন্তু খেতে দিলে এইভাবে রান্না করে এক বাটি সে নিমেষেই কিন্তু শুধু মুখেই শেষ করে ফেলবে। তাহলে বন্ধুরা, আজকের এই নিরামিষ রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।